তখন বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের অভিঘাতে সমগ্র বঙ্গদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। একদিকে রক্ষণশীল সমাজপতিদের বিরুদ্ধতা, আর অন্যদিকে নব্য আলোকপ্রাপ্ত যুবকদের কোমর বাঁধা লড়াই। বাধা আর বাধা অতিক্রমের নিরন্তর প্রচেষ্টায় 19 শতকের বঙ্গদেশের সমাজ জীবন তখন গভীরভাবে আলোড়িত। এই সময় আবার এক বিধবা বিবাহের ঘটনাকে কেন্দ্র করে জ্বলে উঠল আগুন। অনেক বিধবা বিবাহ দেখেছে এদেশ, কিন্তু নিজের অকাল বিধবা মাকে নিজেরই এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে থেকে বিবাহ দেওয়ার নজির বোধহয় এদেশে খুবই বিরল। 19 শতকীয় বঙ্গদেশে সেই সমাজ বিপ্লবটি ঘটিয়েছিলেন যিনি, তিনি হলেন দুর্গামোহন দাস। অবাক হচ্ছেন না? নামটা শোনেননি, তাই তো? আমি কি চাই শুনেছিলাম, নেহাত এমএ ক্লাসের নোটস লেখাতে গিয়ে নামটা চোখে এলো। কৌতূহলী হয়ে 2-5টা বই ঘেঁটে তাঁর সম্পর্কে বিস্তারিত জানলাম। নমস্কার, কথায় কথায় আজ শোনাব সেই অজানা অপরিচিত নায়কের কথা, যিনি 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের গতিকে দিয়েছিলেন অভাবনীয় গতিবেগ, অথচ বাংলার ইতিহাসে তিনি তেমনভাবে আলোচিত হননি। বাঙালিও তাকে প্রায় অবলীলায় ভুলতে বসেছে। চলুন আজ কথায় কথায় তাকে স্মরণ করি। 19 শতকের পূর্ব বাংলায় ব্রাহ্মদের নেতৃত্ব দিতেন মূলত বিক্রমপুরবাসী একদল শিক্ষিত ও বিপ্লবী ব্রাহ্ম যুবক, যাদের অনেকেই ইতিহাসে নাম রেখে গেছেন। এই দলের নেতা ছিলেন বিক্রমপুরের তেলিরবাগের দাস বংশের কাশীশ্বর দাসের পুত্র দুর্গামোহন দাস। 1841 সালের নভেম্বর মাসে তাঁর জন্ম। পিতা কাশীশ্বর দাস ছিলেন বরিশাল কোর্টের গভর্নমেন্ট প্লিডার। এক ঝলকে দেখা যাক দাস বংশের বংশলতিকা। কাশীশ্বরের 3 পুত্র, কালীমোহন, দুর্গামোহন ও ভুবনমোহন। কালীমোহন দাসের কোনো সন্তান নেই। দুর্গামোহনের 6 সন্তানের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন তাঁর কন্যা অবলা দাস, যার সঙ্গে বিয়ে হয়েছিল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর। আর এক কন্যা সরলা দাস, যার সঙ্গে বিয়ে হয়েছিল অধ্যাপক প্রসন্ন রায়ের। ভুবনমোহনের 8 সন্তানের মধ্যে 4 জন হয়েছিলেন জাতীয় সম্পদ। একজন হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আরেকজন হলেন স্বদেশী আন্দোলনের নেত্রী উর্মিলা দাস, যিনি নারী কর্ম মন্দির 1912 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আরেকজন ছিলেন অমলা দাস, যিনি ছিলেন বিখ্যাত গায়িকা ও সঙ্গীতজ্ঞ। রবীন্দ্রনাথ যাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন। ভুবনমোহনের আর এক কন্যা ছিলেন সঙ্গীতজ্ঞ রসজ্ঞ তরলা দাস, যার সঙ্গে বিয়ে হয়েছিল প্যারীমোহন গুপ্তের। এই প্যারীমোহন গুপ্ত হলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ অতুল প্রসাদ সেনের মামা। তরলা দাসের মেয়ে সাহানা দেবী ছিলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বিলাতে ব্যারিস্টারি পড়াকালীন অতুল প্রসাদ তাঁর আরেক মামা কালীনারায়ণ গুপ্তের কন্যা শশীকুসুমকে বিয়ে করে পুরো হিন্দু ও ব্রাহ্ম সমাজে নিন্দার ঝড় বইয়ে দিয়েছিলেন। অতুল প্রসাদের মা হেমন্ত শশী ছিলেন প্যারীমোহন গুপ্ত ও কালীনারায়ণ গুপ্তের বোন। অতুল প্রসাদের বাবা ডাক্তার রামপ্রসাদ সেনের মৃত্যুর পর বিধবা হেমন্ত শশীকে বিয়ে করেছিলেন দুর্গামোহন দাস। হেমন্ত শশীর আরেক বোন ছিলেন সৌদামিনী গুপ্ত, যার সঙ্গে বিয়ে হয়েছিল বরিশালের ঢাকার ডাক্তার জগৎ দাসের। এই জগৎ দাসের পুত্র ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়ার বাবা চারুচন্দ্র দাস। আবার জগৎ দাসের কন্যা সুপ্রভা দাস ছিলেন সুকুমার রায়ের স্ত্রী, অর্থাৎ সত্যজিৎ রায়ও তার মামার মেয়েকে বিয়ে করেছিলেন। জগৎ দাসের স্ত্রী সৌদামিনীর মৃত্যুর পর দুর্গামোহন তাঁর সৎ বিধবা মা সরলা গুপ্তকে জগৎ দাসের সঙ্গে বিয়ে দেন। দুর্গামোহনের এই সৎ মা ছিলেন সৌদামিনীর আপন ছোট বোন। ফলত হেমন্ত শশী ছিলেন দুর্গামোহনের সৎ মায়ের বোন, অর্থাৎ মাসি, যাকে দুর্গামোহন বিয়ে করেছিলেন জীবনের একেবারে শেষ প্রান্তে। যাই হোক, এবার আসা যাক দুর্গামোহনের কথায়। বিধবা বিবাহের সমর্থক দুর্গামোহন তার বাবার মৃত্যুর পর তার অল্প বয়সী সৎ মাকে
নিজের হাতে বরিশালের ডাক্তার জগৎ দাসের সঙ্গে বিয়ে দিয়ে রক্ষণশীল হিন্দু সমাজে প্রচণ্ড হইচই বাঁধিয়েছিলেন। কাজটা খুব একটা সহজ ছিল না। দুর্গামোহনের ইচ্ছার কথা জানাজানি হতেই তাঁর আত্মীয় স্বজন গোপনে সরলা দেবীকে পাঠিয়ে দিলেন কাশীতে। দুর্গামোহন আবার চোরের উপর বাটপারি করে তাকে কলকাতায় ফিরিয়ে আনলেন এবং অবশেষে বিদ্যাসাগরের সাহায্যে বিধবা বিবাহ কার্য সম্পন্ন হল। ভাগ্যহীনা এক নারীর নতুন জীবন দেওয়ার এই মানবিক কাজের মাসুল দুর্গামোহনকে দিতে হয়েছে আজীবন ধরে। এবার একটু পিছনে ফেরা যাক, দেখে নেওয়া যাক তার ছোটবেলা, তার লেখাপড়া এবং কিছু অনিবার্য ঘটনা যা তাকে এনে ফেলেছিল নারী মুক্তি আন্দোলনের মূল স্রোতে। অল্প বয়সে মাতৃহীন দুর্গামোহন কিছুদিন গ্রামে গুরুমহাশয়ের পাঠশালায় পড়াশোনা করে বাবার কাছে এলেন বরিশালে এবং সেখানে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে 14 বছর বয়সে জুনিয়র স্কলারশিপ পান। এই স্কলারশিপ নিয়ে দুর্গামোহন ভর্তি হন কলকাতার হিন্দু কলেজে। পরবর্তীতে তিনি সিনিয়র স্কলারশিপ নিয়ে প্রেসিডেন্সি কলেজে আইন নিয়ে পড়াশোনা শুরু করলেন। 1861 সালে আইনের প্রথম পরীক্ষা লাইসেন্সিয়েট অফ ল পাশ করে দুর্গামোহন কলকাতার সদর আদালতে আইন ব্যবসা আরম্ভ করলেন। তিনি আদালতে যাওয়ার জন্য রাস্তায় বের হলেই রীতিমতো তার গায়ে থুতু ছিটিয়ে লোকেরা ছড়া কাটতে শুরু করে। ব্রাহ্ম সমাজের কথা কি বলিব আর, দুর্গামোহন দিল বিয়া নিজ বিমাতার। মায়ের বিয়ে দেওয়ার অপরাধের শাস্তি তাকে এভাবে মাথা পেতে নিতে হয়েছে। 1858 সাল, দুর্গামোহন তখন প্রেসিডেন্সি কলেজে পড়ছেন। এই সময় ইতিহাসের অধ্যাপক এডওয়ার্ড কাউলের সঙ্গে সংস্পর্শে আসেন। তিনি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন। কাউলের অল্প সময়ের মধ্যেই তার জীবনে এমনই প্রভাব বিস্তার করেন যে দুর্গামোহন একসময় সস্ত্রীক খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন বলে মনস্থির করে ফেলেন। কলকাতায় দুর্গামোহন কালীঘাটে তার কাকা বীরেশ্বর দাসের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তখন বীরেশ্বরবাবু রক্ষণশীল হিন্দু। খ্রিস্ট ধর্মের প্রতি দুর্গামোহনের প্রবল অনুরক্তির কারণে কাকার বাড়ি থেকে তাকে শেষ পর্যন্ত বিতাড়িত হতে হয়। দুর্গামোহন বাড়ি ছাড়া জেনে দাদা কালীমোহন তাকে নিজের কাছে ডেকে নেন এবং মার্কিন দার্শনিক থিওডোর পার্কারের কতকগুলি বই তার হাতে তুলে দেন। বললেন, এই বইগুলি পড়ে তারপর তোমার ধর্ম পরিবর্তনের মনস্থির করো। ক্রমশ পার্কার তাঁর মনোভূমি দখল করে নিঃশব্দে বুনে দেন একেশ্বরবাদের বীজ। ফলে তার মনকে টেনে নেন পার্কার প্রদর্শিত উদার আধ্যাত্মিক ও সার্বভৌমিক একেশ্বরবাদের ধারণা। এই সময় থেকেই তিনি আকৃষ্ট হলেন ব্রাহ্ম সমাজের দিকে। নিজের কিছু বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে দুর্গামোহন স্থাপন করলেন বরিশাল ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ও ব্রাহ্ম আন্দোলনের মধ্য দিয়েই তার জীবনের অভিমুখ নির্দিষ্ট হয়ে যায়। তার ব্যক্তিত্বের চুম্বকীয় আকর্ষণে ও নেতৃত্বের গুণে বরিশালের নব্য যুবক দল একের পর এক অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহের ঘটনার মধ্য দিয়ে এতটাই সাড়া ফেলে দেন যে কলকাতার ব্রাহ্মরাও সেই দৃষ্টান্তে উৎসাহিত হয়ে উঠলেন। দুর্গামোহন তার এই ধরনের বিপ্লবী কাজে সবসময় সাহস ও মানসিক বল পেয়েছিলেন স্ত্রী ব্রহ্মময়ীর কাছে। 9 বছর বয়সে দুর্গামোহন 3 বছরের ব্রহ্মময়ীকে বিয়ে করেছিলেন অভিভাবকদের ইচ্ছায়। স্ত্রী শিক্ষার ব্যাপারে অত্যন্ত উৎসাহী দুর্গামোহন বিয়ের অনেক পরে স্ত্রীকে কিছুটা লেখাপড়া শিখিয়েছিলেন। নিজের সৎ মাকে বিয়ে দেওয়ার পর দুর্গামোহন এরকম আরও 2টো বিয়ে দিয়েছিলেন। শুধু বিধবা বিবাহ কেন, কৌলিন্য প্রথায় জলাঞ্জলি দিতে উদ্যত মামাদের হাত থেকে বিধবা নিঃসম্বল মায়ের মেয়ে কিশোরী স্বর্ণকুমারীকে রক্ষা করেন তিনি। অতি বৃদ্ধ এক কুলীনের সঙ্গে স্বর্ণময়ীর স্থির করা বিয়ে পণ্ড করে বিয়ের আসর থেকে স্বর্ণময়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল দুর্গামোহনের বাড়িতে। অন্যদিকে হাওলদার পরিবারের অতি সুন্দরী ষোড়শী বিধুমুখীকে তার আত্মীয়রা কৌলিন্যের কারণে 13টা স্ত্রী থাকা সত্ত্বেও এক বৃদ্ধের সঙ্গে বিয়ে ঠিক করে। ঘটনাটির কথা জানতে পেরে বিধুমুখীর দুঃসম্পর্কের
মামা বরদা হাওলদার ও সারদা হাওলদার দুর্গামোহন ও তার বন্ধুদের সহায়তায় বিধুমুখীকে বিয়ের আসর থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্গামোহনের বাড়িতে। এইসব অভিযানে দুর্গামোহনের দুই সহযোগী ছিলেন বিক্রমপুরের দুই কৃতী সন্তান অঘরনাথ চট্টোপাধ্যায় ও দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। বিধুমুখীকে অপহরণের কারণে বিধুমুখীর আত্মীয়রা বরদা হাওলদার ও সারদা হাওলদারের বিরুদ্ধে নারী অপহরণের মামলা দেয়। দুর্গামোহন এদের মুক্ত করতে শরণাপন্ন হন বিক্রমপুরের বিখ্যাত ব্যারিস্টার মনমোহন ঘোষের কাছে। মনমোহন ঘোষও এই কাজে উৎসাহিত হয়ে বিনা পারিশ্রমিকে কোর্টে আইনি লড়াই লড়েন এবং শেষত জয়ীও হন। প্রসঙ্গত বলে রাখি, এই বরদা হাওলদারের কন্যা বাসন্তী দেবীর সঙ্গে দুর্গামোহনের ভাইপো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বিয়ে হয়। সে যাই হোক, দুর্গামোহন এরপর একটার পর একটা ক্রমাগত এই ধরনের নারী মুক্তিকামী কাজ চালিয়ে যেতে থাকলেন। অসহায় বিধবা নারী থেকে শুরু করে বহু বিবাহ বা কৌলিন্য প্রথায় বলি নারীদের উদ্ধার করে তাদের নিজের বাড়িতে রেখে লেখাপড়া শেখাতেন দুর্গামোহন। ক্রমে স্ত্রী ব্রহ্মময়ী স্বামীর এই কাজের প্রধান সহযোগী হয়ে উঠলেন। এমনকি বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীদের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠলেন ব্রহ্মময়ী। শিবনাথ শাস্ত্রী লিখেছেন, ছুটির দিনে তাহার গৃহই বালিকাদিগের বিশ্রাম ও বিনোদনের স্থান হইত। সে সময়ে তাহার ভবনে পদার্পণ করিলেই দেখা যাইত যে ব্রহ্মময়ী স্বীয় ও অপরের কন্যাবৃন্দে পরিবৃত্ত হইয়া রহিয়াছেন। তাহাকে আবেষ্টন করিয়া তাহাদের কি আনন্দ! এই একটি ক্ষেত্রে দুর্গামোহন সম্ভবত বিদ্যাসাগরকেও বোধহয় ছাপিয়ে গিয়েছেন। বিদ্যাসাগর তাঁর কর্মক্ষেত্রে ছিলেন একম দ্বিতীয়ম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সামাজিক কোনো কাজে তিনি তার পরিবারকে এরকমভাবে সংযুক্ত করতে পারেননি। এদিকে রক্ষণশীলদের ক্রমাগত চাপে বিক্রমপুরের গ্রামে দুর্গামোহনের জীবন অতিষ্ঠ হয়ে উঠল। অতএব তিনি বরিশালে কিছুদিন থাকার পর কলকাতায় চলে এলেন। ঊনবিংশ শতাব্দীর 70-এর দশকে নারী শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনের একটা অন্য মাত্রা ছুঁয়েছিল। ততদিনে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে উদারনৈতিক আন্দোলনের প্রশ্নে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ ভেঙে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠিত হয়েছে। 1870 সালের অক্টোবর মাসে ইংল্যান্ড থেকে দেশে ফিরে কেশবচন্দ্র সাধারণ এবং কারিগরি শিক্ষার প্রচলন, সুলভ সাহিত্য প্রচার, সুরাপান নিবারণ ও নারী জাতির উন্নয়নের জন্য তাদের মধ্যে শিক্ষা বিস্তারের নীতি, এই সমস্ত লক্ষ্যগুলি সামনে রেখে ব্রাহ্ম সমাজ আন্দোলনের পরিচালনা করেছিলেন। এইরকম একটি আবহে 1870-71 সালে দুর্গামোহন কলকাতায় এসে উপস্থিত হলেন। তাঁর আগমনের সঙ্গে সঙ্গে কলকাতার সমাজ সংস্কারার্থী ব্রাহ্মদের দলের তিনিই হয়ে উঠলেন মধ্যমণি। ইতিপূর্বে নারী জাতির মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারের প্রশ্নে কেশবচন্দ্রের সঙ্গে শিবনাথ শাস্ত্রীদের যে মতপার্থক্যের সূত্রপাত হয়েছিল, দুর্গামোহন কলকাতায় আসার পর সেটাই বিরোধের চরম মাত্রা স্পর্শ করল। 19 শতকে নারী শিক্ষা বা তার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণের কি ধারণা ছিল সেদিকে যদি একটু দৃষ্টি রাখি, তাহলে দেখব প্রথাজীর্ণ অবসাদগ্রস্ত হাজারো কুসংস্কারে আচ্ছন্ন বাঙালি সমাজের উত্তরণের কি অসম্ভব কণ্টকাকীর্ণ পথে দুর্গামোহনদের হেঁটে যেতে হয়েছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাঙালি সমাজে মোটামুটিভাবে দু ধরনের স্ত্রী শিক্ষা প্রচলিত ছিল। প্রথম ধরনের শিক্ষার সঙ্গে ধর্মের কোনো সংস্রব ছিল না। ধর্ম সংসংহীন এই ধরনের শিক্ষা দেয়া হতো বেথুন স্কুলে, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বিভিন্ন বালিকা বিদ্যালয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর দ্বিতীয় ধরনের শিক্ষা ছিল ধর্মের নিবিড় বন্ধনে আবদ্ধ। কেশবচন্দ্র ও তাঁর অনুগামীরা বিশ্বাস করতেন ধর্মশূন্য শিক্ষা শিক্ষাই নহে, সে শিক্ষা অধঃপতনের মূল। কেশবচন্দ্র নারী ও পুরুষের শিক্ষার ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় রাখার পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত উচ্চ গণিত, জ্যামিতি, লজিক, মেটাফিজিক্স ইত্যাদির পাঠ গ্রহণ নারীদের পক্ষে অপ্রয়োজনীয়। নারী শিক্ষার এই পদ্ধতি নিয়ে প্রগতিশীল ব্রাহ্মদের সঙ্গে কেশবচন্দ্রের বিরোধ বাধে। প্রথমে শিবনাথ শাস্ত্রীদের সঙ্গে এবং পরবর্তীতে সংঘাতের অপর প্রান্তে এসে পড়েন আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং সর্বোপরি দুর্গামোহন দাস।
নারীদের উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্যে 1873 সালে 22 নম্বর বেনেপুকুর লেনে মাত্র 5টি ছাত্রী নিয়ে প্রতিষ্ঠা হয় হিন্দু মহিলা বিদ্যালয় নামে একটি বোর্ডিং স্কুল। বিলেত থেকে নবাগত মিস অ্যাক্রয়েড বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট এবং অবলা বান্ধব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় বিদ্যালয়ের শিক্ষক রূপে নিযুক্ত হন। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠায় আর্থিক সাহায্যে উদারভাবে এগিয়ে আসেন দুর্গামোহন, যদিও বিদ্যালয়টি বেশিদিন চলেনি। বরিশালের জজ বেভারিজ সাহেবের সঙ্গে অ্যাক্রয়েডের বিবাহের পর 1876 সালে মার্চ মাসে এটি বন্ধ হয়ে যায়। কিন্তু নারী মুক্তি যার জীবনের ব্রত, তিনি কি কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারেন? তাই মাত্র 2 মাসের মধ্যেই দ্বারকানাথ ও আনন্দমোহন বসুকে সঙ্গে নিয়ে দুর্গামোহন 1 জুন ওল্ড বালিগঞ্জ রোডের পুনরায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিকে অনুসরণ করে নারীদের জন্য বঙ্গ মহিলা বিদ্যালয় নামে একটি স্বতন্ত্র বিদ্যালয় স্থাপন করলেন। শুধু বিদ্যালয় প্রতিষ্ঠাই নয়, দুর্গামোহন তার 2 কন্যা সরলা ও অবলাকে এই বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। কাদম্বিনী বসু ও সরলা দাস একই সঙ্গে পড়তেন এবং বাংলার নারীদের মধ্যে তারা দুজনেই কেবল প্রবেশিকা পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছিলেন। কিন্তু পরীক্ষার কয়েক মাস আগে সরলা দাসের সঙ্গে বিয়ে হয়ে যায় প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক প্রসন্ন রায়ের, ফলে তার আর পরীক্ষা দেয়া হয়ে ওঠেনি। কাদম্বিনী বসুই নারীদের মধ্যে সর্বপ্রথম প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এদিকে তখনও বাংলায় মেয়েদের মেডিকেল কলেজে ভর্তি করানো যেত না, শুধু ছেলেরাই মেডিকেল কলেজে পড়তে পারত। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও দুর্গামোহন দাস বহুভাবে নারীদের মেডিকেলে ঢোকার জন্য চেষ্টা করেন। অবলাকে মেডিকেলে ভর্তি করার জন্য দ্বারে দ্বারে ঘোরেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক ও অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কিন্তু সে সময় এ ব্যাপারে কোনো কর্তৃপক্ষই বিষয়টিতে গুরুত্ব দিল না। ফলে দুর্গামোহনের কন্যা অবলাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে মেডিকেল কলেজে তাকে ভর্তি করালেন। কিন্তু সেখানে অবলার স্বাস্থ্য ক্রমশ ভেঙে যেতে লাগল। তার বড় বোন যেমন অল্পের জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ বাংলার অন্যতম প্রথম নারী হতে পারলেন না, অবলাও তেমনি বাংলার প্রথম নারী যিনি মেডিকেল কলেজে ভর্তি হওয়া ও ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এত কাঠখড় পুড়িয়ে মেডিকেলে ঢুকলেও সেখান থেকে প্রথম নারী হিসেবে মেডিকেল গ্র্যাজুয়েট হয়ে বেরোতে পারেননি অবলা। সে কৃতিত্বের অধিকারী হয়েছিলেন কাদম্বিনী বসু তথা কাদম্বিনী গাঙ্গুলি। অবলার ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরে আসার কিছুদিনের মধ্যেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার বিয়ে হয়ে যায়। মেডিকেল পড়া আর হল না। দুর্গামোহনের আশা অপূর্ণই থেকে গেল, কিন্তু তার প্রচেষ্টা ও উদ্যমী মানসিকতার প্রশংসা করতেই হয়। এত সব যুগান্তকারী কাজ করার সত্ত্বেও শেষ বয়সে দুর্গামোহন নিজের জন্য একটি কাজ করে জনমহলে প্রচণ্ড বিতর্ক ও নিন্দার ঝড় তুলেছিলেন। তার জীবন ও কর্মের সহচরী স্ত্রী ব্রহ্মময়ী 1876 সালে মারা গেলে দুর্গামোহন খুবই একাকী হয়ে পড়েন। সেই সময় কলকাতার হেমন্ত শশী নামে 4 সন্তানের মা এক বিধবাকে বিয়ে করে ফেলেন দুর্গামোহন। সারা জীবন বিধবা বিবাহের পক্ষে যিনি এক কাজ করেছেন, তিনি নিজে বিপত্নিক হবার পর যদি একজন সম্ভ্রান্ত বিধবাকে বিবাহ করেন, সমাজে সেটা অতটা আলোড়ন তোলার কথা নয়। বিশেষ করে হেমন্ত শশীর স্বামী ডাক্তার রামপ্রসাদ সেন যেখানে জীবিত অবস্থাতেই স্ত্রীকে বলে গেছেন তার মৃত্যু হলে হেমন্ত শশী যেন পুনরায় বিয়ে করেন। এসব সত্ত্বেও দুর্গামোহনের এই কাজের জন্য সমাজে নিন্দার ঝড় উঠল। এই হেমন্ত শশী হলেন সঙ্গীত সাধক অতুল প্রসাদ সেনের মা। দুর্গামোহনের সঙ্গে বিয়ের সময় অতুল প্রসাদ 19 বছর বয়সের তরুণ, সবে ম্যাট্রিক পাশ করেছেন। মায়ের এই বিয়ের সিদ্ধান্তে মর্মাহত হন অতুল প্রসাদ। বিয়ের পর মা হেমন্ত শশী ও দুর্গামোহন হেমন্ত শশীর সব ছেলেমেয়েকে নিজের কাছে এনে রাখতে চাইলেও অতুল প্রসাদ কেবল ছোট বোনেদের মায়ের কাছে রেখে আসেন, কিন্তু নিজে মামার বাড়িতে থেকেই প্রেসিডেন্সি কলেজে পড়ার সিদ্ধান্ত করেন। এর কিছুদিন পরেই মামাদের সাহায্যে তিনি ইংল্যান্ডে যান ব্যারিস্টারি পড়তে। যাবার আগেই অবশ্য অতুল প্রসাদ জানতে পারেন তিনি অতি নিশ্চুপে এবং গোপনে 1890 সালে তাঁর এই বিদেশ যাত্রার খরচের মোটা অংশটাই দিয়েছেন তাঁর সহৃদয় সৎ বাবা দুর্গামোহন। একথা শোনার পর বিদেশে যাত্রার আগেই
মা হেমন্ত শশী ও সৎ বাবা দুর্গামোহনের সঙ্গে সম্পর্কের উন্নতি হয় অতুল প্রসাদের। অতুল প্রসাদ দেশে ফিরে আসেন 1894 সালে। দেশে ফিরে আইন ব্যবসা শুরু করেন। এক্ষেত্রেও তাকে বিশেষভাবে সাহায্য করেন দুর্গামোহন দাস। কিন্তু 1897 সালের 19 ডিসেম্বর আকস্মিকভাবে দুর্গামোহনের মৃত্যু হয়। দ্বিতীয়বার স্বামীহারা হলেন হেমন্ত শশী। অতুল প্রসাদ মাকে নিয়ে এলেন লখনৌতে। লখনৌতে তখন অতুল প্রসাদ ওকালতি করেন। সমস্যা বাঁধল অতুল প্রসাদের স্ত্রী শশী কুসুম শাশুড়িকে একেবারেই সহ্য করতে পারেন না। অবশ্য এর পিছনে একটা বড় ইতিহাস আছে। শশী কুসুম হলেন হেমন্ত শশীর আপন ভাই কালীমোহন গুপ্তের মেয়ে। অতুল প্রসাদ মামার মেয়েকে প্রেম করে বিয়ে করেন, যেটা পিসি হেমন্ত শশী মেনে নিতে পারেননি। সমাজ অনুমোদনহীন এই বিয়ের বিরোধী হয়েছিলেন হেমন্ত শশী। সেই কথা মনে রেখে হেমন্ত শশীকে একেবারেই সহ্য করতে পারতেন না শশী কুসুম। শাশুড়ি বউয়ের এই ঘটনা গড়িয়েছিল বিবাহ বিচ্ছেদ পর্যন্ত। যাই হোক, সেসব অন্য কথা। ফিরে আসি দুর্গামোহনের জীবন দর্শনে। মৃত্যুর পূর্বে দুর্গামোহন তার ব্যক্তিগত জীবন দর্শন প্রসঙ্গে বিনয়ের সঙ্গে বলেছিলেন, ধর্মের উঁচু উঁচু কথা অধিক জানি না, ধর্মের গূঢ় তত্ত্ব অধিক বুঝি না। পারকার 2-4টি কথা শিখাইয়া গিয়াছেন, তাহাই ধ্যানে জ্ঞানে রাখিয়াছি। একটা কথা এই, মনে বাক্যে কার্যে খাঁটি থাকিতে হইবে। দ্বিতীয় কথা এই, জীবনের কর্তব্য সুচারুরূপে পালন করিয়া ঈশ্বরের পূজার উপযুক্ত হইতে হইবে। এরকম একজন আপোষহীন, উদারচেতা, কর্তব্যনিষ্ঠ ও স্বদেশপ্রেমিক মানুষকে কত সহজেই আমরা ভুলে গেছি, তাই না? তা ভাবলেই অবাক লাগে। বন্ধুরা, কেমন লাগলো এই অচেনা অপরিচিত মানুষটির কথা শুনে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।